Good afternoon, dear students. Our today's class on Unit 12, Lesson 3, The Return of the Native. নেটিভ শব্দের দুটো অর্থ আছে। নেটিভ শব্দের অর্থ হচ্ছে স্থানীয়, নেটিভ শব্দের অর্থ হচ্ছে স্থানীয় অধিবাসী, দুটো অর্থ। এখানে আমরা স্থানীয় অধিবাসী হিসেবে জানব। ওকে, তোমরা অর্থটা লিখে নাও। নেটিভ শব্দের অর্থ স্থানীয়, কমা দিয়ে দেখো স্থানীয় অধিবাসী, এর দুটো অর্থ। তাহলে মাইকেল মধুসূদন দত্ত আমাদের একজন অধিবাসী, আমাদের দেশের একজন অধিবাসী। তা ওনার যে প্রত্যাবর্তন ঘটেছে সেটাই বলা হয়েছে দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, অর্থাৎ স্থানীয় অধিবাসীর প্রত্যাবর্তন। Michael Madhusudan Datta, popularly known as Madhusudan, was a celebrated 19th century Bengali poet and dramatist. Celebrate শব্দটা যখন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন এটা সেলিব্রেট শব্দের অর্থ উদযাপন করা। তোমরা দেখতে পাচ্ছ সেলিব্রেট শব্দটা এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল করে দেওয়া হয়েছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার হয়েছে। যেহেতু অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার হয়েছে সেই কারণে এটার অর্থ হচ্ছে সুপ্রসিদ্ধ। তাহলে সেলিব্রেটেড শব্দের অর্থ এখানে সুপ্রসিদ্ধ, লিখে নাও। মাইকেল মধুসূদন দত্ত, পপুলারলি শব্দটা অ্যাডভার্ব, পপুলারলি known as মধুসূদন, উনি মধুসূদন হিসেবেই পরিচিত। ওয়াজ আ সেলিব্রেটেড 19th century বেঙ্গলি পোয়েট, তিনি হচ্ছে 19 শতাব্দীর বাঙালি সাহিত্যের সুপ্রসিদ্ধ একজন বাংলার কবি এবং নাট্যকার। হি ওয়াজ বর্ন ইন সাগরদারি অন দ্য ব্যাঙ্ক অফ দ্য কপোতাক্ষ রিভার, আ ভিলেজ ইন কেশবপুর উপজেলা আন্ডার যশোর ডিস্ট্রিক্ট। তাহলে যশোর জেলার অধীনে কেশবপুর উপজেলার একটা গ্রামে কপোতাক্ষ নদীর তীরে সাগরদারি বলতে গ্রামটাকে বোঝাচ্ছে, সাগরদারিতে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন। ফ্রম এন আর্লি এজ, অল্প বয়স থেকে দত্ত অ্যাসপায়ার্ড to be an Englishman in form and manner. তাহলে ফর্ম অর্থ এখানে কি? ফর্ম অর্থ আকার, ম্যানার অর্থ রীতি, অর্থাৎ আকার বা নীতিতে তিনি একজন ইংরেজ হতে চেয়েছিলেন, ইংরেজ হতে উচ্চ আকাঙ্ক্ষা করেছিলেন। অ্যাসপায়ার শব্দের অর্থ উচ্চ আকাঙ্ক্ষা করা, অর্থটা লিখে নাও। এখানে অ্যাসপায়ার্ড আছে যে, এটা ডিটাকে বাদ দিয়ে অ্যাসপায়ার লেখো। অ্যাসপায়ার শব্দের অর্থ উচ্চ আকাঙ্ক্ষা করা। তাহলে দত্ত তোমার অর্থাৎ রীতিতে এবং বেশভূষায় একজন ইংরেজ হওয়ার জন্য উচ্চ আকাঙ্ক্ষা করেছিলেন। দো হি ওয়াজ বর্ন ইন আ সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, হি কনভার্টেড টু খ্রিস্টানিটি অ্যাজ আ ইয়াং ম্যান, much to the ire of his family, and adopted the first name Michael. Though he was born in a sophisticated Hindu family. আচ্ছা, এই সফিস্টিকেটেড শব্দটা আমরা ভাবানুবাদে ব্যবহার করি অতি আধুনিকতম, তোমরা লিখে নাও। তবে আক্ষরিক অনুবাদে এটার অর্থ হচ্ছে বাস্তবধর্মী। আগে তোমরা লেখো বাস্তবধর্মী অথবা পরিশীলিত, বাস্তবধর্মী অথবা পরিশীলিত, অর্থটা লিখে নাও। বাস্তবধর্মী অথবা পরিশীলিত, প র রসিকার তালিবাস স দীর্ঘিকার ল রসিকার তো, পরিশীলিত বা বাস্তবধর্মী। ঠিক আছে? সফিস্টিকেটেড শব্দের অর্থ কি? বাস্তবধর্মী। আর ভাবানুবাদে আমরা বলি আধুনিকতম। ঠিক আছে? এই তিনটা অর্থ তোমরা এটা লিখে নাও। ভাবানুবাদে বলি আমরা আধুনিকতম।
তাহলে আমরা এখানে বাস্তবধর্মী বললেই মানায়, অথবা আধুনিকতম বললেও মানায়। যদিও তিনি একটা পরিশীলিত বা বাস্তবধর্মী একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, হি কনভার্টেড এই শব্দটার অর্থ হচ্ছে ধর্মান্তরিত হওয়া। কনভার্টেড টু খ্রিস্টানিটি, উনি খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন একজন তরুণ বয়স হিসেবে। মাচ টু দ্য আয়ার অফ হিজ ফ্যামিলি, অর্থাৎ পরিবারের। আয়ার শব্দের অর্থ ক্রোধ, IRE, এটার অর্থটা লিখে নাও। আয়ার অর্থ ক্রোধ, এটার সিনোনিম হচ্ছে অ্যাঙ্গার, ক্রোধ। তাহলে পরিবারের উপর তাহলে অধিক ক্রোধ করে অর্থাৎ রাগ করে উনি কী করলেন? খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হলেন। অ্যান্ড অ্যাডপ্টেড দ্য ফার্স্ট নেম মাইকেল, এবং যখন তিনি খ্রিস্টান হয়ে গেলেন তার প্রথম নাম হলো মাইকেল। ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবকালে, হি ওয়াজ রেকগনাইজড বাই হিজ টিচার্স অ্যাজ আ ফ্রেশাস চাইল্ড উইথ আ গিফট অফ লিটারারি ট্যালেন্ট। তাহলে এই শব্দটাকে আমরা অনেকে প্রিসিয়াস বলি, এটার উচ্চারণ প্রিসিয়াস হবে না, এটার উচ্চারণ ফ্রেশাস, ফ হবে আর শাস, ফ্রেশাস। ওকে। ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবকালে, হি ওয়াজ রেকগনাইজড। রেকগনাইজের দুটো অর্থ তোমরা লিখে নাও। রেকগনাইজ অর্থ চিনতে পারা, রেকগনাইজড যখন ইডি যোগ হয়ে যাবে তখন রেকগনাইজড অর্থ স্বীকৃত। হ্যাঁ, রেকগনাইজ অর্থ চিনতে পারা, আবার যখন রেকগনাইজের সাথে ইডি যোগ থাকবে অর্থাৎ ডি যোগ থাকবে তখন এটা হচ্ছে স্বীকৃত। ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবকালে, হি ওয়াজ রেকগনাইজড, তিনি স্বীকৃত হয়েছিলেন বাই হিজ টিচার্স, তার শিক্ষকদের কর্তৃক, অ্যাজ আ ফ্রেশাস চাইল্ড। ফ্রেশাস অর্থ কি? ফ্রেশাস অর্থ মূল্যবান, একজন মূল্যবান সন্তান হিসাবে স্বীকৃত হয়েছিলেন। তারপরে উইথ আ গিফট অফ লিটারারি ট্যালেন্ট, তার সাহিত্য বিষয়ক এই প্রতিভার উপহার নিয়ে। তোমরা ওনার যেই বাংলার মধ্যে তো একটা কবিতা আছে বোধহয়, ওই যে শতদেহ নদ তুমি, ওই কবিতাটা তোমাদের এখন আছে না? কপোতাক্ষ নদ আছে তো না? হ্যাঁ, ওইখানে তোমরা সুন্দর একটা লাইন ব্যবহার করতে পারো, যে মাইকেল মধুসূদন দত্তের ধরো ব্যাখ্যা লিখবে, কোনো প্রশ্ন লিখবে, সুন্দর একটা লাইন তোমরা ইউজ করতে পারো। সুন্দর একটা লাইন তোমাদেরকে আমি বলে দিচ্ছি। পরধন লোভে মত্ত হয়ে কবিকুলকেশরী মাইকেল মধুসূদন দত্ত বাংলার জন্মভূমিকে অবহেলা অবজ্ঞা করে সুদূর প্রবাসে ফাঁড়ি জমিয়েছিলেন। এই কথাটা তোমরা প্রথম দিকে লাগাতে পারবে। তাহলে উনি আবার তার ভুল বুঝতে পেরে কী করলেন, উনি আবার আমাদের দেশে ফিরে আসলেন। ওনার যে মূল যে কাব্যগ্রন্থটা তোমরা তা পড়েছ, মেঘনাদ বধ, তোমরা এটা পাতলা একটা বই, এটা পড়তে হলে সাথে একটা ডিকশনারি লাগবে, এবং সবাই এটা তোমরা কিনে পড়ে নিবে, তখনই তোমাদের সাহিত্যের প্রতিভাও খুব ভালো হবে। ঠিক আছে? ওইটা মেঘনাদ বধ কাব্যটা তোমরা পড়ে নিবে, এবং অবশ্যই সাথে আমাদের বাংলা অভিধান নিয়ে বসতে হবে। ওই বইটা পড়লে তোমাদের অনেক নলেজ হবে। His early exposure to English education and European literature at home, his college inspired him to imitate the English in taste, manners and intellect. এটার উচ্চারণ হচ্ছে এক্সপোজার। আমি বলেছিলাম এক্সপোজার হবে না, এটার উচ্চারণ হবে এক্সপোজার, রশ্মি দিয়ে। হ্যাঁ, আমি প্রথম বলেছি এ দিয়ে, তাই না? এ দিয়ে নয়, এক্সপোজার। হিজ আর্লি এক্সপোজার শব্দের অর্থ হচ্ছে উদ্ঘাটন বা প্রকাশ। লিখে নাও দুটো অর্থ। এক্সপোজার শব্দের অর্থ হচ্ছে
উদ্ঘাটন বা প্রকাশ। উদ্ঘাটন মানে কি, যে কোনো কিছু আবিষ্কার করেছে সেটাকে বোঝায়। হিজ আর্লি এক্সপোজার টু ইংলিশ এডুকেশন অ্যান্ড ইউরোপিয়ান লিটারেচার অ্যাট হোম অ্যান্ড হিজ কলেজ। তাহলে তার প্রথম যেই প্রকাশ, প্রথম দিকের যে প্রকাশ বা উদ্ঘাটন বা বিকাশ ঘটেছে কার প্রতি? ইংলিশ এডুকেশন, ইংরাজি শিক্ষা, অ্যান্ড ইউরোপিয়ান লিটারেচার, এবং ইংরাজি সাহিত্যের প্রতি তার যে প্রথম প্রকাশ হয়েছে, এটা কোথায় হয়েছে? এটা তার বাড়িতেই হয়েছে। এই জন্যই তার পরিবারকে বলা হয়েছে সফিস্টিকেটেড ফ্যামিলি, বা বাস্তবধর্মী, বা তোমার অতি আধুনিকতম। ঠিক আছে? তাহলে এটা তার পরিবারেই হয়েছে, এবং কোথায় হয়েছে? তার কলেজে হয়েছে। এবং তার কলেজ, তার পরিবার কি করেছিল? ইন্সপায়ার্ড হিম, তাকে অনুপ্রাণিত করেছিল টু ইমিটেট দ্য ইংলিশ। ইংলিশ মানে ইংরেজ। এই যে আমরা এই শব্দটা, ইংলিশ শব্দটা লিখতে গিয়ে অনেকে ভুল করি। ইংলিশ শব্দটা অনেকে ছোটো হাতে লিখে দেয়। এটা এই ইংলিশ এখানে জাতি বুঝিয়েছে বিদায় এটা বড় হাতের হবে। আর যদি আমাদের ইংরেজি বিষয় যদি সাবজেক্ট বোঝায়, সাবজেক্টের নাম হলেও তো বড় হাতের হবে। তার মানে দ্যাট মিনস ইউ শুড রাইট ইন ক্যাপিটালাইজড ফর্ম দ্য ওয়ার্ড ইংলিশ। ইংলিশ শব্দটা আমাদের বড় হাতের করে লিখতে হবে প্রথম লেটারটা। তারপরে তাহলে ইংরেজদেরকে ইন টেস্ট, ম্যানার্স অ্যান্ড ইন্টেলেক্ট। ইন্টেলেক্ট মানে বুদ্ধি, আর ইন্টেলেকচুয়াল, এই ইন্টেলেক্ট নিয়ে আরেকটা শব্দ আছে ইন্টেলেকচুয়াল। ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ বুদ্ধিজীবী। তাহলে বুদ্ধি, রীতিনীতি, তারপরে তোমার রুচি, ইন্টারেস্ট, রুচি বা অভিরুচিতে ইংরেজদেরকে অনুপ্রাণিত করার জন্য তার কলেজ কী করলো? তাকে অনুপ্রাণিত করলো। ইন্সপায়ার শব্দের অর্থ অনুপ্রাণিত করা। যারা এটার অর্থটা পারো না লিখে নাও, ইন্সপায়ার অর্থ অনুপ্রাণিত করা। Since his adolescence, he started believing that he was born on the wrong side of the planet and that his society was unable to appreciate his talent. আমরা অ্যাপ্রিসিয়েট বলি, এটার উচ্চারণ হচ্ছে অ্যাপ্রিসিয়েট। ওকে, অ্যাপ্রিসিয়েট শব্দের অর্থ কি? প্রশংসা করা, ঠিক বলেছ, কিন্তু আরেকটু আমি অ্যাড করি, মর্ম উপলব্ধি করে প্রশংসা করা। হ্যাঁ, মর্ম উপলব্ধি করে প্রশংসা করা। আর অ্যাডোলেসেন্স অর্থ কি? অ্যাডোলেসেন্স কৈশোর, কৈশোর বা বয়সন্ধি। আরেকটা ওয়ার্ড আমি বলেছি বয়সন্ধি, এটাও তোমরা লিখে নাও। অ্যাডোলেসেন্স অর্থ কৈশোর, কমা দিয়ে লেখো বয়সন্ধি। সিন্স হিজ অ্যাডোলেসেন্স, তার এই কৈশোর কাল থেকে হি স্টার্টেড বিলিভিং। দেখো, স্টার্ট একটা ভার্ব, বিলিভ একটা ভার্ব, এখানে পরপর দুটো ভার্ব ব্যবহার হয়েছে। এটা আমাদের শূন্যস্থানে কাজে লাগতে পারে। দেখো, পরপর দুইটা ভার্ব, স্টার্ট একটা ভার্ব, বিলিভ একটা ভার্ব। আমরা জানি ইফ ইউ ইউজ টু ভার্বস কনজিকিউটিভলি, অর্থাৎ যদি তুমি দুটো ভার্ব যদি পর্যায়ক্রমিকভাবে ব্যবহার করো, তখন পরপর দুটো ভার্ব হলে পরবর্তী ভার্বের সাথে আইজি যোগ করতে হয়। সিন্স হিজ অ্যাডোলেসেন্স, তার কৈশোর কাল থেকেই স্টার্টেড বিলিভিং, তিনি বিশ্বাস করতে শুরু করলেন। হি ওয়াজ বর্ন অন দ্য রং সাইড অফ দ্য প্ল্যানেট, তিনি গ্রহের একটা ভুল অংশে উনি জন্মগ্রহণ করলেন। অর্থাৎ আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করে উনি আফসোস করেছেন উনি গ্রহের ভুল অংশে জন্মগ্রহণ করেছেন। কিন্তু দেখো, এটা উনি ভুল বুঝতে পেরেছেন পরিশেষে, যে উনি ওনার জন্মভূমিকে অবহেলা অবজ্ঞা করে উনি অন্যায় করেছেন। শেষ পর্যন্ত উনি সেটা উপলব্ধি করে আমাদের বাংলাতেই উনি আবার ফিরে আসলেন। শেষ পর্যন্ত দেখা গেছে এই বাংলা সাহিত্যই তাকে অপার তোমার খ্যাতি তাকে দিল, ইংরেজি সাহিত্য তাকে কিন্তু দিতে পারেনি। হি অলসো বিলিভড দ্যাট, ও আচ্ছা, এতটুকুর অর্থ বোধ বলিনি। অ্যান্ড দ্যাট হিজ সোসাইটি ওয়াজ আনএবল, এবং তার সমাজে ছিল অক্ষম টু অ্যাপ্রিসিয়েট হিজ ট্যালেন্ট। ট্যালেন্টের শব্দের অর্থ প্রতিভা, তার প্রতিভাকে প্রশংসা করতে তার সমাজে ছিল অক্ষম। হি অলসো বিলিভড দ্যাট, তিনি আরও বিশ্বাস করতেন যে দ্য ওয়েস্ট উড বি মোর রিসিপটিভ
টু হিজ ক্রিয়েটিভ জেনিয়াস। হ্যাঁ, রিসিপটিভ, রিসিপটিভ শব্দের অর্থ দেখো গ্রহণশীল বা গ্রাহী। রিসিপটিভ অর্থটা লিখে নাও। রিসিপটিভ অর্থ হচ্ছে গ্রহণশীল বা গ্রাহী। অর্থাৎ পশ্চিমারা, দ্য ওয়েস্ট উড বি মোর রিসিপটিভ, অর্থাৎ পশ্চিমারা কী হবে, অধিক গ্রহণশীল হবে টু হিজ ক্রিয়েটিভ জেনিয়াস, তার এই সৃজনশীল প্রতিভার অধিক গ্রহণশীল হবে কি তোমার পশ্চিমারা। কারণ উনি ইংলিশে তোমার সাহিত্য রচনা করতে পারতেন তখনই, বাংলায় তো পারতেনই, সে কারণেই মনে করলেন যে ইংরেজরা বোধহয় তার সাহিত্যের ভালো মর্যাদা দিবে, কিন্তু আসলে তার ইংরেজরা তার সাহিত্যের ভালো মর্যাদা দেয়নি। মধুসূদন ওয়াজ অ্যান ardent follower of the famous English poet Lord Byron. মধুসূদন ছিলেন, আর্ডেন্ট শব্দের অর্থ জ্বলন্ত বা একনিষ্ঠ, তোমরা লিখে নাও অর্থটা। আর্ডেন্ট অর্থ জ্বলন্ত বা একনিষ্ঠ, আমরা ভাবানুবাদে এখানে একনিষ্ঠ বলবো। তাহলে মধুসূদন ছিলেন ইংরেজ কবি লর্ড বায়রনের অর্থাৎ একনিষ্ঠ অনুসারী বা ভক্ত। সো আফটার অ্যাডপ্টিং Christianity, he went to Europe and started composing poems and plays in English. So after adopting Christianity, তাই খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর, অ্যাডপ্ট শব্দের অর্থ গ্রহণ করা। এই অ্যাডপ্ট বানান কিন্তু দুটো আছে, একটা হচ্ছে এ ও দিয়ে, ডি এর পরে ও থাকে, আবার ডি এর পরে এ থাকে। তোমরা দুটো অর্থই লিখে নাও। অ্যাডপ্ট অর্থ গ্রহণ করা, আর ADAPT অ্যাডাপ্ট অর্থ হচ্ছে খাপ খাওয়ানো। মনে রাখার টেকনিক, ও দিয়ে যেটা দেখো, এটা হচ্ছে, ওটা হচ্ছে সাইকেল বা চক্র। আমরা ভাত খাওয়ার সময় হাতটাকে একটু রাউন্ড করি, তারপরে আমরা ভাতের গ্রাসটা আমরা দিই, তাহলে সেটা হচ্ছে ভাতটাকে আমরা গ্রহণ করছি। ওইটা দিয়ে মনে রাখবে, সাইকেল বা চক্র দিয়ে মনে রাখবে। অ্যাডপ্ট অর্থ গ্রহণ করা, আর ADAPT অ্যাডাপ্ট অর্থ খাপ খাওয়ানো। সো আফটার, দেখো এখানে আফটারের পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে, কিন্তু তোমরা টেন্সের যে বাক্যের মধ্যে পড়েছ, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ওইখানে কিন্তু আফটারের পরে সাবজেক্ট ছিল, ওইটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল। হ্যাঁ, ওইখানে ওইটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করেছে ওই ডক্টরের বাক্যে। কিন্তু এখানে আফটারটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারবা? আফটার কোন পার্টস অফ স্পিচ এখানে? না রে বাবা, আফটার হচ্ছে, আফটারের পরে দেখো ভার্বের সাথে আইএনজি আছে। আফটার এখানে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। ওকে, সো আফটার অ্যাডপ্টিং খ্রিস্টানিটি, তাই খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর, হি ওয়েন্ট টু ইউরোপ, তিনি ইউরোপে চলে গেলেন, অ্যান্ড স্টার্টেড কম্পোজিং পোয়েমস, এখানেও দেখো পরপর দুটো বাক্য আর দুটো ভার্ব। স্টার্ট একটা ভার্ব, কম্পোজ আর একটা ভার্ব। কম্পোজার তো রচনা করা, স্টার্ট শুরু করলো, তাইলে পরপর দুটো ভার্ব দিয়ে ভার্বের সাথে আইএনজি হয়েছে দ্বিতীয় ভার্বের সাথে। অ্যান্ড স্টার্টেড কম্পোজিং পোয়েমস, তারপরে উনি কবিতা রচনা শুরু করলেন। অ্যান্ড প্লেজ ইন ইংলিশ, প্লেজ বলতে নাটক, আমরা প্লে তো খেলা জানি তাই না, আবার এই প্লেজ তো নাটক। তাহলে উনি কবিতা এবং নাটক ইংরেজিতে লেখা শুরু করলেন। দে শোড হিজ হায়ার লেভেল অফ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, তাহলে সেখানে উনি কি করেছিলেন, তার বুদ্ধিদীপ্তির তোমার যে সক্ষমতা সেটা উচ্চ মাত্রায় উনি দেখিয়েছিলেন। হাউ এভার অর্থ তথাপি, এই যে তোমাদেরকে বলেছিলাম হাউ এভারের পরে দেখো কমা আছে, এই কমা থাকলে আমরা সেন্টেন্স অ্যাডভার্ব, এই যে লিঙ্কিং ওয়ার্ডের মধ্যে ইংরেজি সেকেন্ড পেপারে লিঙ্কিং ওয়ার্ডের মধ্যে সাধারণত বিসাইডস, মোর ওভার, হাউ এভার, সামহাউ, ইন এডিশন টু, এই শব্দগুলো আমরা অর্থ অনুসারে ব্যবহার করব। হাউ এভার অর্থ তথাপি, তাহলে এই কমা থাকলে এটা সেন্টেন্স অ্যাডভার্ব হিসেবে কাজ করে।
However, he failed to gain the right appreciation. তথাপি উনি কি হয়েছিলেন, উনি ব্যর্থ হয়েছিলেন। টু গেইন শব্দ অর্থ লাভ করা, সঠিক উনি প্রশংসা পেতে উনি ব্যর্থ হয়েছিলেন। টু হিজ আঠার ফ্রাস্ট্রেশন, আঠার অর্থ উচ্চারণ করা, কিন্তু টু হিজ আঠার ফ্রাস্ট্রেশন এইখানে সম্পূর্ণ অর্থে ব্যবহার হয়েছে, তার সম্পূর্ণ হতাশা থেকে। এটা একটা প্রেজেন্ট ইডিয়মসের মতো ব্যবহার করেছে। তার সম্পূর্ণ হতাশা থেকে হি ফাউন্ড দ্যাট, তিনি খুঁজে পেলেন যে হি ওয়াজ নট স্টিমড, স্টিম অর্থাৎ শ্রদ্ধা করা, তিনি শ্রদ্ধাশীল নয়। অ্যাজ আ নেটিভ রাইটার অফ ইংলিশ লিটারেচার, তাহলে ইংরেজি সাহিত্যের একজন স্থানীয় লেখকের মতো, অ্যাজ অর্থ এখানে মতো উনি শ্রদ্ধাশীল উনি হননি, উনি শ্রদ্ধেয় উনি হননি। আউট অফ হিজ ফ্রাস্ট্রেশন, তার এই হতাশা থেকে হি কম্পোজড সনেট, তার হতাশা থেকে উনি কী করলেন, সনেট অর্থ কি রিপা? সনেট অর্থ রিপা চতুর্দশপদী কবিতা। উনি এই চতুর্দশপদী কবিতা উনি রচনা শুরু করলেন বাংলায় কপোতাক্ষ, হুইচ আর্নড হিম হিউজ রেপুটেশন ইন বাংলা। আর এটা কি করলো, এটা তার বাংলা সাহিত্যে অনেক খ্যাতি আনলো। গ্র্যাজুয়ালি, দেখো এখানে এই যে গ্র্যাজুয়ালি এই শব্দটা ওরা সাবজেক্টের আগে ব্যবহার করেছে। সাবজেক্টের আগে যেহেতু ব্যবহার করেছে, এটাও এখানে সেন্টেন্স অ্যাডভার্ব। আমরা জানি সেন্টেন্স অ্যাডভার্বের পরে কমা দেওয়া উচিত, তাইলে এখানে গ্র্যাজুয়ালির পরেও কমা থাকা দরকার ছিল, কিন্তু দেয়নি। ঠিক আছে, গ্র্যাজুয়ালি হি কুড রিয়েলাইজ, অর্থাৎ ক্রমান্বয়ে বা ধারাবাহিকভাবে তিনি উপলব্ধি করলেন যে হিজ এ ট্রু আইডেন্টিটি লে ইন বেঙ্গল অ্যান্ড হি ওয়াজ আ সুজার্নার ইন ইউরোপ। সুজার্নার শব্দের অর্থ হচ্ছে আগন্তুক, ইংলিশের সিনোনিম হচ্ছে স্ট্রেঞ্জার। লিখে নাও, সুজার্নার অর্থ আগন্তুক, অর্থাৎ তিনি ইউরোপের ছিলেন একজন আগন্তুক বা স্বল্পক্ষণের মেহমান বা অতিথি। হ্যাঁ, আগন্তুক, হ্যাঁ, তারপরে অর্থাৎ স্ট্রেঞ্জার এটার সিনোনিম। হি কুড রিয়েলাইজ দ্যাট হিজ এ ট্রু আইডেন্টিটি লে ইন বেঙ্গল, তার এই প্রকৃত পরিচিতি বাংলার মধ্যেই নিহিত ছিল, এবং তিনি ছিলেন ইউরোপের একজন স্বল্পক্ষণের জন্য মেহমান বা স্ট্রেঞ্জার। আফটারওয়ার্ডস, পরের মুহূর্তে হি রিগ্রেটেড শব্দের অর্থ অনুতাপ করা। যারা পারো না অর্থটা লিখে নাও। আফটারওয়ার্ডস মানে পরের মুহূর্তে হি রিগ্রেটেড, তিনি অনুতাপ করলেন হিজ ফ্যাসিনেশন ফর ইংল্যান্ড অ্যান্ড দ্য ওয়েস্ট। তাহলে এই পশ্চিমা এবং ইংল্যান্ডের জন্য এই প্রবল আকর্ষণের জন্য, ফ্যাসিনেশন শব্দের অর্থ প্রবল আকর্ষণ। লিখে নাও, ফ্যাসিনেশন অর্থ প্রবল আকর্ষণ। এই ইংল্যান্ডের প্রতি প্রবল আকর্ষণের জন্য তিনি কি করলেন, তিনি অনুতাপ করলেন। হি কেম ব্যাক টু বেঙ্গল, তিনি বাংলায় ফিরে আসলেন। অ্যান্ড ডিভোটেড হিমসেলফ টু বাংলা লিটারেচার ফ্রম দিস পিরিয়ড, এবং ওই সময় থেকেই তিনি কি করলেন, বাংলা সাহিত্যে তার নিজকে অর্থাৎ উৎসর্গ করলেন। হি হ্যাজ রিটেন দ্য ফার্স্ট বাংলা ইপিক মেঘনাদ বধ কাব্য। ইপিক শব্দের অর্থ মহাকাব্য। লিখে নাও, ইপিক অর্থ মহাকাব্য। তিনি প্রথম বাংলার মহাকাব্য মেঘনাদ বধ কাব্য লিখেছিলেন, যেটাকে আমি তোমাদেরকে কিনতে বলেছি। এটা অবশ্যই কিনে ফেলবে, কিনে পড়ে নিও। হি হ্যাজ রিটেন দ্য ফার্স্ট বাংলা ইপিক, তিনি প্রথম বাংলা মহাকাব্য মেঘনাদ বধ কাব্য লিখেছিলেন।